আসসালামু আলাইকুম, স্বাগত লেটস নিউজে। সম্মানিত দর্শক, আজকে ছোট একটি বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিলেটের গোয়াইনঘাটের একজন শিক্ষক, নাম বীরেন্দ্র কুমার দে ওরফে ঝুনু স্যার, এই নামে তিনি পরিচিত। অতি সম্প্রতি হঠাৎ এক রাতে তার বাড়িতে আগুন লাগলো। দাউ দাউ করে জ্বলা আগুনের মধ্যেই তার পরিবারের সদস্যরা প্রাণ বাঁচাতে দৌড়ে কোনো রকমে বেরিয়ে এলেন। এটা শুধু একটা ঘটনা নয়, অনেকে বলেন এটাই আজকের বাংলাদেশ। এই বাংলাদেশ নিয়েই এখন প্রশ্ন তুলছে হিউম্যান রাইটস ওয়াচ, এবং ব্রিটিশ পার্লামেন্টেও এটি নিয়ে কথা হচ্ছে, আর অন্যান্য জায়গায় তো হচ্ছেই। ঝুনু স্যারের বাড়ির আগুনের ভিডিও শেয়ার করেছেন অমিত মালব্য নামে একজন, আর স্থানীয়রা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন। তবে এখনো পর্যন্ত জানা যায়নি এই ঘটনায় কারা জড়িত, কেন এমনটি হয়েছে। বরং প্রশ্ন করতে পারি যে এই যে আগুন লাগলো, বিভিন্ন জায়গায় লাগে, অনেকের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা? হিউম্যান রাইটস ওয়াচ বলছে বাংলাদেশে ভোটের আগে নারী ও ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা বেড়েছে। হিন্দু হত্যা, বাড়ি এবং মন্দিরে আগুন, এসব যেন নিয়মিত ঘটনা হয়ে উঠেছে, এটি তারা বলছে। আমাদের দেশীয় যে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র বা আরো বিদেশি কানাডার একটি সংগঠন আছে জিসিডিজি, তারাও এই বিষয়গুলো নিয়ে বরাবরের মতো রিপোর্ট করে, কাজ করে, জনসচেতনতা সৃষ্টির চেষ্টা করে, সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। কিন্তু আসলে কেউ এটা শুনে বলে আমার অন্তত মনে হয় না। তো হিউম্যান রাইটস ওয়াচের যে রিপোর্টের কথা বলছিলাম, সেই রিপোর্টে আরো অসংখ্য দুঃসংবাদের কথা উল্লেখ করা হয়েছে। ধর্ম অবমাননার অভিযোগে দীপুচন্দ্র দাসকে পিটিয়ে এবং পুড়িয়ে হত্যা, এই কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে গত 1 বছরে হিন্দুদের বিরুদ্ধে কমপক্ষে 51টি সহিংসতা এবং 10টি হত্যাকাণ্ড ঘটেছে, এগুলো বলেছে। পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপর নির্যাতনের কথা বলা হয়েছে, এবং আরো মেনি মোর এটা আছে, বলে সময় নষ্ট করতে চাই না। এসবের সামারি করতে গিয়ে HRW বা হিউম্যান রাইটস ওয়াচ বলছে ইউনূস সরকারের অধীনে রাষ্ট্র মানে বাংলাদেশ তার নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে। অভিযোগ সরকার কিভাবে নিচ্ছে জানি না, নাগরিক হিসাবে এটি আমাদেরকে ছোট করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সামনে জাতীয় নির্বাচন। সরকারের ঘোষণা অনুযায়ী এখনো জনমনে সংশয় আছে, নির্বাচন হবে কি হবে না, কোন ফরম্যাটে হলে নির্বাচন হবে, কোন ফরম্যাটে না হলে নির্বাচন হবে না, কে রাষ্ট্র ক্ষমতায় যাবে নিশ্চিত হতে পারলে নির্বাচনটি অবশ্যই অনুষ্ঠিত হবে, কারা যেতে না পারলে নির্বাচনটি কোনো নানান ছলছুতায় বন্ধ করে দেয়া হবে, স্থগিত করে দেয়া হবে, এইসব আলোচনা জনমনে আছে। আমি মনে করি এই নির্বাচন নিয়ে সরকারের একজন লোক, প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে বলেছেন যে নির্বাচন হবে কি হবে না এই নিয়ে যারা সংশয় সন্দেহ ছড়াবে তারা তাদের মনিটরিং করছেন। আমি তাদের বলবো, আপনারা এইসব মনিটরিং করে সময় নষ্ট না করে বরং এই কথাগুলো মানুষ কেন বলে, মানুষের মনে কেন এই সন্দেহগুলো জাগ্রত হয়, সেটিকে অ্যাড্রেস করুন। তাহলে আর মনিটরিং এর কষ্ট করতে হবে না, এবং নিজেদেরকে গরম বড় গলা ফুলিয়ে স্টেটমেন্ট দিতে হবে না। একদিন আগেও হবে না, একদিন পরেও হবে না, 12 তারিখে নির্বাচন হবে, মানে এত করে বলবার আসলে কোনো ব্যাপার নেই। শুধু বাংলাদেশে নয়, বিশ্বের অনেক দেশেই নির্বাচন হয়, কেউ এত গলা ফুলিয়ে কথা বলে না, শুধু আমরাই এগুলো বলি। তা আমাদের আসলে আমরা নাকি অনেক উন্নতি করছি, গত 16-17 মাসে নাকি দেশ অনেক উন্নতি প্রত্যক্ষ করছে, যা গত 54 বছরে করেনি। বেশ ভালো। তাহলে এই যে উন্নত বিশ্বের স্বভাব অভ্যাস, এগুলো আসলে রপ্ত করা দরকার বলে আমরা মনে করি। শুধু
অন্যকে জ্ঞান দেয়া যাবে, নিজেরা জ্ঞান আহরণ করা যাবে না, এটি আসলে কোনো ভালো সমীকরণ নয়, ভালো কথা নয়। যাই হোক, সামনে জাতীয় নির্বাচনের কথা বলছিলাম। তো এই নির্বাচনের আগে যে অসংখ্য ঘটনা ঘটছে, কিন্তু সরকারকে, দেশকে সতর্ক বা সচেতন করতে পারছে না। মানে এই ঘটনাগুলো, যে ঘটনাগুলো জাতিকে ছোট করে, সরকারকে হেয় করে, এগুলো এই সরকারকে সচেতন করতে পারছে না। তালিকা দিয়ে সময় নষ্ট করে লাভ আছে? মনে হয় না। কারণ আপনারাই জানেন, অতি সাম্প্রতিক যদি কয়েকটি বলি, যে শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের কথা, দীপুচন্দ্র দাসের কথা তো বললাম, পিটিয়ে পুড়িয়ে হত্যার কথা, ঢাকায় আজিজুর রহমান মুসাব্বির নামে একজন রাজনৈতিক নেতাকে গুলি করে হত্যা, চট্টগ্রামে একজন জামাত কর্মী নিহত হয়েছেন, গাজীপুরে এনসিপি নেতাকে গুলি করা হয়েছে, শরীয়তপুরে হাত বোমা বিস্ফোরণে 3 জনের মৃত্যু হয়েছে, কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরক উদ্ধার করা হয়েছে, বসুন্ধরায় মব তৈরি করে পিটিয়ে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে, ডামুড্ডায় ব্যবসায়ী খোকন চন্দ্র দাসকে কুপিয়ে এবং পুড়িয়ে হত্যা করা হয়েছে, লক্ষ্মীপুরে তালা দিয়ে ঘরে আগুন লাগিয়ে বাড়ি পুড়িয়ে সেই আগুনে একটা শিশুর মৃত্যু হয়েছে। এরকম অনেক আছে আসলে। তো যেহেতু অনেক আছে, সঙ্গত কারণেই প্রশ্ন উঠছে, এই পরিবেশ কি জাতীয় নির্বাচন হবার পরিবেশ? এই পরিবেশে কি ভোট হতে পারে? প্রধান নির্বাচন কমিশনার বলছেন ঠিক হয়ে যাবে। আরো 2 মাস 3 মাস আগে থেকেই তিনি বলছেন তফসিল ঘোষণার পরে ঠিক হয়ে যাবে। তফসিল ঘোষণার পরের দিনই হাদি হত্যাকাণ্ড হয়েছে এবং এরপরে নানান ছুতায় এক একটা ঘটনা ঘটছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বপ্রাপ্তরা, আইজিপি বলুন বা কমিশনার বলুন, তারা বলছে যে না, এটা কোনো ব্যাপার না, এগুলো ঠিক হয়ে যাবে। আসলে যার যায় সে বোঝে, তাদের যায় না বলে হয়তো তারা বিষয়টিকে সেভাবে উপলব্ধি করেন না, অনুধাবন করেন না, আমার মনে হয় আর কি। যাই হোক, এই পরিবেশে ভোট হতে পারে কিনা, হওয়া বাঞ্ছনীয় কিনা, হলে সেটি কেমন ভোট হবে, প্রশ্নগুলো কিন্তু সরকারকে ভালোভাবে যাচাই করা দরকার, ভেবে দেখা দরকার। 2024 সালের গণ অভ্যুত্থানের সময় আপনারা জানেন যে অনেক থানা 460টার মতো লুট হয়েছিল, বিপুল অস্ত্র লুট হয়েছে, বিপুল সংখ্যক গোলা বারুদ আপনার লুট হয়েছিল, তার সব এখনো উদ্ধার হয়নি। সরকারি তথ্যই বলছে এখনো 1000-এর বেশি, 1333টি বা একটু কম বেশি অস্ত্র নিখোঁজ রয়েছে, মানে উদ্ধার করা যায়নি। বিপুল সংখ্যক গোলা বারুদ অধরা রয়ে গেছে। কিন্তু যদি প্রশ্ন করেন এই অস্ত্র এবং গোলা বারুদ এগুলো কোথায়, কার হাতে, মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানে কিনা, জবাব মিলবে না, এবং আসলে জবাব মিলছেও না। আপনাদের একটু মনে করিয়ে দিই, কিছুদিন আগে একজন উপদেষ্টা, যিনি এখন আর উপদেষ্টা নন, তার দায়িত্ব পালনকালে, তিনি তখন উপদেষ্টা ছিলেন, প্রসঙ্গক্রমে সশস্ত্র সংগ্রামের প্রস্তুতির কথা বলে আলোড়ন তুলেছিলেন। মানে 2024-এর 5ই আগস্ট যদি আওয়ামী লীগ সরকারের পতন না হতো, তারা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত ছিলেন, অস্ত্র হাতে তুলে নিতেন। তার মানে প্রশিক্ষণ তো তাদের আছেই। কিন্তু এই ঘটনায় এত বড় একটা কথা, একজন দায়িত্বশীল ব্যক্তি, মানে সংবিধান সুরক্ষার শপথ নিয়ে যিনি রাষ্ট্রীয় দায়িত্বে আসীন হয়েছেন, তাকে নিয়ে না সরকার, না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, না আমাদের মিডিয়া, না আমাদের সুশীল সমাজ, আজকাল ব্যঙ্গ করে সুশীলকে দেখবেন সোশ্যাল মিডিয়ায় চুচিল বলা হয়, এই লজ্জা কোথায় রাখবো? কেউ কোনো প্রশ্ন তোলেনি, কেউ প্রশ্ন করেনি সেই উপদেষ্টা অস্ত্র কোথায় পেয়েছেন, কোত্থেকে পেয়েছেন, এগুলো কারা দিয়েছে, কোন দেশ থেকে এসেছে, কি উদ্দেশ্যে এসেছে, সেই অস্ত্রগুলো এখন কোথায়, এগুলো কি এখনো মাঝে মধ্যে ব্যবহৃত হয়, কারা ব্যবহার করে, না করলে এগুলো কোথায়, কি অবস্থায় আছে, ভবিষ্যতে কি এগুলো কোথাও ব্যবহারের সম্ভাবনা আছে? কারণ দেশটা এখন মাশাআল্লাহ বেশ স্বাধীন। মানে এই ধরনের কথার জন্য, এই ধরনের কাজের জন্য বলে যাব, কেউ কিছু জিজ্ঞাসাও করবে না, এমনটাই মনে করেন দেশের নিরীহ নাগরিকরা। 12 ফেব্রুয়ারি নির্বাচনটা শেষ পর্যন্ত হবে কিনা এই সংশয় তো আছেই মানুষের মনে, যতই মনিটরিং এর ভয় দেখানো হোক না কেন। এবং এই হবে কি হবে না এর সপক্ষে নানান আলামতও কিন্তু দেশে বিদ্যমান, কিন্তু দেখবেন
কেউ দায়িত্ব নেবে না, কেউ দায়িত্ব নেয় না, সত্যটা কখনোই সামনে আনে না। আপনারা জানেন ইতিমধ্যেই নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে একটা কারণ দেখিয়ে। রাজনৈতিক কিছু দল তো আছেই, মানে পান থেকে চুন খসলেই বলে দেবে নির্বাচন হতে পারে না, নির্বাচন হতে দেব না, নির্বাচন বর্জনের হুমকি ইত্যাদি ইত্যাদি। সরকার গঠনে অতি আশাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও মাঝে মাঝে সরকারের নানান কাজে অসন্তোষ প্রকাশ করে। কিছু কিছু ক্ষেত্রে সরকারের ব্যর্থতা বা তারা বলে ব্যর্থতার কথা বলতে দ্বিধাও করে না। বাংলাদেশ জামাতে ইসলামীও একই পলিসি নিয়েছে মনে হয় তারা প্রকাশ্যে বিরোধপূর্ণ কথা বলে, আবার গোপনে সরকারের সঙ্গে হাত মিলিয়ে যার যার এজেন্ডা অনুযায়ী কাজ আদায় করে নিতে ব্যস্ত থাকে। এসব কারণেই হয়তো সহিংসতার কমতি হচ্ছে না নির্বাচনমুখী দেশটিতে। কিছুদিন আগে ভারতের সহকারী হাই কমিশনে হামলা হলো, আপনারা দেখেছেন, মিছিল নিয়ে যাওয়া হয়েছে, ঢাকায় ভারতীয় দূতাবাসের বাইরে বিক্ষোভ হয়েছে, যার জেরে চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ করা হয়েছে। নয়াদিল্লি সরাসরি অভিযোগ করেছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে তারা উদ্বিগ্ন। আমরা এটিকে অ্যাড্রেস না করে আমরা তাদের দেশে কি হচ্ছে, সেখানে সংখ্যালঘুদের কি করে আক্রমণ করা হচ্ছে সেটি নিয়ে আমরা পাল্লাপাল্লিতে ব্যস্ত। কিন্তু আসলে আমাদের এই যে আমাদের উপরে যে অভিযোগগুলো করা হচ্ছে আমাদের সরকারকে বা আমাদের দেশের দিকে, আমাদের ইউনূস সরকার পাল্টা জবাবে বলছেন এগুলো অপপ্রচার, এবং দু একটি ঘটনা যা ঘটছে এগুলো বিচ্ছিন্ন ঘটনা। সাবেক একজন আইজিপি গণমাধ্যমে বলেছেন অতি সম্প্রতি আইন শৃঙ্খলায় স্থিতিশীলতা আসেনি। তিনি আরো অনেক কথা বলেছেন যেটি মনোযোগ দিয়ে পড়লে আপনিও ভয় পাবেন। যাই হোক, আমি ভয় ছড়ানোর জন্য এই কথাগুলো বলছি না, বাস্তবতা উপলব্ধি যেন আমরা সবাই করতে পারি, সেটি হচ্ছে আমার প্রচেষ্টা। তো এই আইজিপি মহোদয় যে বলেছেন যে আইন শৃঙ্খলায় স্থিতিশীলতা আসেনি, অর্থাৎ তিনি হয়তো স্পষ্ট করে বলেননি যে এই পরিস্থিতিতে নির্বাচন আসলে হওয়ার সম্ভাবনা কম বা হওয়া উচিত নয়, এভাবে হয়তো তিনি বলেননি। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, হয়তো তার এই কথার মধ্য দিয়ে বা এরকম আরো দু একজন আছেন এই ধরনের কথা বলেন, আমার কেন যেন মনে হয় কৌশলে নির্বাচন না হওয়ার মতো, বন্ধ করে দেওয়ার মতো, স্থগিত করার মতো কিছু উপাদান মাঠে ঘাটে ছড়িয়ে রাখা হচ্ছে, যেন চাহিদা মাত্র এই উপাদানগুলোর সদ্ব্যবহার করা যায়, নির্বাচন স্থগিত করা যায়, নির্বাচন বন্ধ করা যায়, নির্বাচন পিছিয়ে দেওয়া যায়। আরো অনেক ঘটনা আছে, আমি সেই রাজনৈতিক সম্ভাবনার কথা আজকের ভিডিওতে আলোচনা করলাম না। কিন্তু এই হেয়ালিপূর্ণ কথা, দায়িত্ব নিয়ে কেউ সত্যটা প্রকাশ না করা, এসব থেকেই আসলে এই সংশয়গুলো উৎপত্তি হচ্ছে। তো এমন প্রেক্ষাপটে, এমন গ্রাউন্ড বাস্তবতার উপর দাঁড়িয়েই আবার ব্রিটিশ পার্লামেন্টে ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান বলেছেন বাংলাদেশে হিন্দুদের রাস্তায় হত্যা করা হচ্ছে, বাড়িঘর ও মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে, একেবারে ধরে রাস্তায় হত্যা করা হচ্ছে এটি আমি বলবো না, কিন্তু যা ঘটছে 18 কোটি লোকের দেশে বা 18 কোটি বলুন 20 কোটি বলুন এই লোকের দেশে একজন মানুষই বা অপঘাতে কেন মারা যাবেন? এটি তো হচ্ছে মানবিকতার আহ্বান। সেক্ষেত্রে তারা হয়তো কড়াভাবে বলেছেন। বব ব্ল্যাকম্যান কিছুদিন আগেও একটা স্টেটমেন্ট করেছিলেন, আমরা দেখেছি যে আমাদের সরকার সেটিকে অ্যাড্রেস করেনি, সেটি নিয়ে কোনো ধরনের রেসপন্স দেয়নি। বব ব্ল্যাকম্যান বলেছেন নির্বাচনে, সামনের নির্বাচন কতটা অবাধ হবে তা নিয়ে তাদের গভীর শঙ্কা রয়েছে। তারা আওয়ামী লীগের কথা বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় গণতন্ত্র প্রশ্নের মুখে পড়েছে বলে তারা স্পষ্টভাবে উচ্চারণ করেছেন। সম্ভবত 4 জন সংসদ সদস্য এটি নিয়ে কথা বলেছেন এবং তারা তাদের কনসার্ন মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়েছেন, আবেদন জানিয়েছেন তারা যেন এই বিষয়টিকে টেক আপ করে এবং এটি নিয়ে যেন বাংলাদেশের সঙ্গেও প্রয়োজনে কথা বলে বা মানবিকতার জায়গা থেকে তারা যেন পদক্ষেপ নেয়, এমনটি তারা বলেছেন। জানি না সেটি কি হবে। এছাড়াও আরো অনেকেই বলছেন, তবে আমার কেন যেন মনে হয় ইউনূস সরকার এসব শুনবে না বলেই যেন প্রতিজ্ঞা করে
বসে আছে। ব্রিটিশ সংসদে দাঁড়িয়ে একাধিক সংসদ সদস্য স্পষ্ট করে বলছেন প্রধান দল মানে তারা বলছে বড় দল আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন গণতান্ত্রিক হতে পারে না, কিন্তু আমাদের সরকার বলছে আওয়ামী লীগকে বাদ দিয়েও তারা একটা পার্সেন্টেজের কথা বলেছে, 30% কথা, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন গণতান্ত্রিক হতে পারে না। কিন্তু আমাদের সরকার প্রধান বলছেন নির্বাচন ইউনিক হবে, নির্বাচন ঐতিহাসিক হবে, গত 54 বছরে এরকম নির্বাচন কেউ দেখেনি, পৃথিবীতেই হয়তো এরকম নির্বাচন কেউ দেখেনি, আগামীতেও হয়তো দেখবে না। এরকম অনেক কথাই কিন্তু আসলে বলা যায়। তাই ভিডিওর কলেবর বাড়াতে চাই না আজকে, আমার শরীরটাও আসলে খুব ভালো যাচ্ছে না। আসলে এই যে অভিযোগগুলো শুনছি, এই অভিযোগের তালিকা বেশ বড়। ওই যে বললাম সিলেটের আগুন থেকে ঢাকার মব, খুন থেকে অস্ত্র লুট, এই বাস্তবতার মাঝেই হিউম্যান রাইটস ওয়াচ বলছে ইউনূস সরকারের মানবাধিকার ব্যর্থতার কথা। ব্রিটিশ পার্লামেন্টে বলা হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র বিপন্ন হওয়ার পথে। সরকার মানে অন্তর্বর্তী সরকার কিভাবে এসব অভিযোগ অ্যাড্রেস করছে বোঝা মুশকিল। সরকারি বয়ানে দেশে কোনো সংকট নেই, যা আছে কেবলই বিচ্ছিন্ন বিষয়। তাই আর আলোচনা না করেই জানতে চাই 12 ফেব্রুয়ারির নির্বাচন কি বাংলাদেশে সত্যি সত্যি শান্তি আনবে, সমাধান আনবে, নাকি সংকট আরো গভীর করবে? আপনার মতামত জানতে চাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।